আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম 1000 বয়সী শক্তিশালী জান্নাত পরী রহস্যময় গল্প নিয়ে। আজকে গল্পের কাহিনী সিনেমাকেও হার মানাবে। গল্পটা শেষ পর্যন্ত শুনতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। গল্পটি লিখেছেন লেখক মোহাম্মদ নিশাত, আর ভয়েসে আছি আমি ইফতেশাম ইফতি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি শুরু করছি আমাদের আজকের এই গল্প। জমিদার বাবু শুনুন, আপনার ওই উত্তরপাড়ার ভিটার পাশে যে জমিগুলো আছে ওই জমির ফসল রাতের অন্ধকারে খেয়ে যায় একদল পিশাচ জিন। সেই জিনেরা থাকে জমির পাশে সেই ভিটাতে। সেই জিনেরা চায় না ওদিকে কোনো মানুষ যাক, জমিতে ফসল ফলাক। আপনার ফসল জিনেরা গরু বা মহিষের রূপে এসে খায় রোজ রাতে। কবিরাজের কথায় জমিদার বাবু বললেন, কবিরাজ, আমি সব জিন ভূতে বিশ্বাস করি না, তবুও তোমার কথা যদি মেনেও নেই তাহলে তুমি এই পিশাচ জিনদের ওখান থেকে তাড়িয়ে দাও, তাহলে তো হয়। জমিদার বাবুর কথায় কবিরাজ বলেন, আপনি যা ভাবছেন কাজটা এতটা সহজ না জমিদার বাবু। ওই জিনেরা অনেক শক্তিশালী, ওদের দলেও অনেক জিন। আমি ওদের শক্তির সাথে শক্তি দিতে পারবো না। কবিরাজের কথায় জমিদার বাবু রেগে বললেন, তুমি তো কোনো কাজের না, তোমাকে নিয়ে আসলাম সমস্যার সমাধান করতে। তুমি তো মুখের ওপর বলছো পারবে না, চলে যাও এখান থেকে। জমিদার বাবুর রাগান্বিত কথায় কবিরাজ সেখান থেকে চলে গেলেন। এদিকে জমিদার বাবু অপেক্ষা করতে লাগলেন দু একদিন ওনার উত্তর পাড়ার জমির কোনো সমাধান হয় কিনা। কিন্তু না, ওখানে যেগুলো জমি ছিল সব জমির ফসল রাতের বেলা কি যেন খেয়ে চলে যায়। জমির ফসল দেখে মনে হয় এগুলো কোনো গরু বা মহিষ খেয়েছে। এরকম অবস্থায় জমিদার তার কর্মচারী লোকেদের ডেকে জিজ্ঞাসা করলেন কি করা যায়। জমিদারের কথা একজন বললেন, জমিদার বাবা, আমার মনে হয় কাউকে রেখে দেন যাতে রাতের বেলা আপনার উত্তরপাড়ার জমিগুলো পাহারা দিবেন। ওখানে কেউ পাহারা দিলে আশা করি আপনার ফসলের কোনো ক্ষতি হবে না। ওনার কথায় জমিদার বাবু বললেন, হ্যাঁ, এটা করা যায়। এখনই গ্রামের মধ্যে আরও যাওয়ার ঘোষণা করে দাও। এই কাজটা কে করবে? যে কাজটা করবে তাকে মাস শেষে ভালো পরিমাণের কিছু মোহর দেয়া হবে, সাথে রাতের খাবারও দেয়া হবে। যে কাজটা করবে সে রাতে আমার বাড়িতে খাবে। জমিদারের কথায় ওনার কর্মচারীরা গ্রামে ঘোষণা করে দেন। সবাই ঘোষণা শুনে ভয় কেউ রাজি হন না। গ্রামের সবাই ওই ভিটার বিষয় জানত। এদিকে এমন সময় সবুজ নামে একটা ছেলে এই কাজ করতে রাজি হয়। সবুজ নামের ছেলেটা রাজি হয় জমিদারের লোকেরা সবুজকে নিয়ে জমিদারের সামনে গেলে জমিদার খুশি হয়ে বলে, তুমি কি আসলে এই কাজটা করতে পারবা? তখন সবুজ বলেন, হ্যাঁ পারবো। আমার বাড়িতে অসুস্থ মা বাবাকে দেখার কেউ নেই। আপনি আপনার কথা মতো মাস শেষে আমাকে কিছু সোনার মোহর দিলে আমি কাজটা করতে পারবো। সবুজের কথায় জমিদার বাবু বলেন, ঠিক আছে, তাই হবে। তুমি আজকে রাত থেকে আমার উপর পাড়ার জমিগুলো পাহারা দেওয়ার কাজ শুরু করো। তুমি এখন থেকে রাতে আমার বাড়িতে খাবে। তোমার জন্য আমি জমির পাশে ছোট্ট একটা ঘর তুলে দেওয়া হবে, আর রাতে পাহারা দেওয়ার জন্য একটা হারিকেন ও নিরাপত্তার জন্য একটা বল্লম তোমাকে দেখা হবে। জমিদারের কথায় সবুজ রাজি হয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর দিনটা অপেক্ষা করে। সারাদিন অপেক্ষা করে রাত হলে সবুজ চলে যায় জমিদার বাড়িতে। সেখানে গিয়ে সবুজ রাতের খাওয়া শেষে জমিদার বাবুর দেয়া হারিকেন একটা বল্লম নিয়ে রওনা করেন উত্তর পাড়ার সেই জমির দিকে। অন্ধকার রাত, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে। সবুজ জানে ও সেখানে যাচ্ছে, সেখানে ভয়ঙ্কর জিনেরা থাকে। সব জেনে শুনে এই কাজটা করতে হচ্ছে, কারণ বাড়িতে অসুস্থ মা বাবা। সবুজ হারিকেনের আলোতে হেঁটে চলেছে। এভাবে হাঁটতে হাঁটতে একসময় পৌঁছে গেলেন উত্তরপাড়ার সেই ভিটার কাছে। ওখানে গিয়ে সবুজ দেখলেন জমিদার বাবু তার লোকদের দিয়ে জমির এক কোণে একটা ছোট্ট ঘর বানিয়ে রাখছে। সবুজ ওখানে গিয়ে ঘরে ঢুকে বসে পড়লেন। বসে সে ভিটা ও ভিটার পাশের জমির দিকে তাকালেন। অন্ধকার রাতে জায়গাটা শুনশান, নীরবতা। আশেপাশে মনে হচ্ছে কেউ নেই। সবুজ ঘরে কিছুক্ষণ বসে হাতে বল্লম হারিকেনটা নিয়ে ভিটার পাশে যে জমিগুলো ঘুরে দেখতে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ ঘুরে দেখে আবারও ঘরে ফিরে আসলেন সবুজ। এর আগে কখনো রাত জেগে কাজ করা হয়নি। সবুজ সেখানে বসায় চোখে ঘুম চলে আসলো। সবুজের ঘুম আসেও ওখানেই ঘুমিয়ে যায়। সবুজ ঘুমানোর পর হঠাৎ ওর ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। ঘুম ভেঙে যাওয়ায় সবুজ ঘরের ফাঁক দিয়ে ভিটার পাশের জমির দিকে তাকায়। এমন সময় সবুজের মনে হয় ওখানে কেউ আছে, হয়তো কোনো প্রাণী হবে। জমির ওখানে কিছু একটা আছে বুঝতে পেরে সবুজ হাতে বল্লমটা ও হারিকেনটা না নিয়েই বের হন।
সবুজ বাইরে বের হবার পর সামনের দিকে দিয়ে না গিয়ে অন্য জমির পাশ ঘুরে ওই প্রাণীগুলোর পেছন দিয়ে যান। সবুজ পেছন দিয়ে ওই প্রাণীগুলোর কাছে গিয়ে দেখেন কালো কুচকুচে কয়েকটা গরু। এই গরুগুলো সাধারণ গরুর থেকে আকারে বড়। সেই গরুগুলো জমির ফসল খাচ্ছে। এই দৃশ্য দেখে সবুজ বলেন, দাঁড়া, জমিদার বাবুর ফসল খেয়ে শেষ করছিস? কথাটা বলে সবুজ হারিকেনের আলো বাড়িয়ে আরেকটু সামনে যায়। হঠাৎ করে আলো ও আওয়াজ পেয়ে সেই গরুগুলো সবুজের দিকে ঘুরে তাকায়। এমন সময় সবুজ দেখে সেই গরুগুলোর চোখগুলো আগুনের মতো লাল, চোখ দিয়ে মনে হচ্ছে আলো বেরোচ্ছে। সেই গরুগুলো ভয়ঙ্কর দৃষ্টিতে সবুজের দিকে তাকানো মাত্র সবুজ তার হাতে থাকা বল্লমগুলো গরুগুলোর দিকে ছুঁড়ে মারে। সবুজ বল্লম ছুঁড়ে মারার সাথে সাথে সবুজ দেখলেন গরুগুলো কেমন আওয়াজ করে এক দৌড়ে অন্ধকারের মধ্যে মিলে গেলেন। গরুগুলো চলে যাবার পর সবুজ বল্লমটা হাতে নিয়ে গিয়ে বললেন, পালাস কেন? কথাটা বলে সেখানে আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও চলে গেলেন ঘরে। ঘরে গিয়ে সবুজ জেগে রইলেন আবারও ওই গরুগুলো আসে কিনা, কিন্তু না, গরুগুলো আর আসে না। বেশ কিছুক্ষণ জেগে থাকার পর ও যখন গরুগুলো আসে না তখন সবুজ সেখানে আবারও ঘুমিয়ে পড়ে। সবুজ ঘুমানোর পর একটা স্বপ্ন দেখে। সবুজ দেখে ও বসে আছে সেই ভিটায়, ওকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে ভয়ঙ্কর কিছু প্রাণী। ওগুলোকে প্রাণী বললে ভুল হবে, ওদের মাথা প্রাণীর মতো হলেও গলা থেকে নিচের দিকে মানুষের মতো। এগুলো ভয়ঙ্কর অবয়ব সবুজকে বলছে, তোর এত বড় সাহস, আমাদের দিকে বল্লম ছুঁড়ে মারিস? তুই কি আমাদের বিষয় জানিস না? তুই গ্রামবাসীর কাছে কি শুনিসনি আমাদের কথা? আমরা এই ভিটায় থাকি শত বছর ধরে, এটা আমাদের থাকার জায়গা। তুই এখানে আসছিস, এতে আমাদের সমস্যা হচ্ছে, তার উপর আবার আমাদের আঘাত করার চেষ্টা করছিস। তোকে আজকে মাফ করে দিলাম, এরপর এখানে আসলে বা আমাদের আঘাত করার চেষ্টা করলে তোকে মেরে ফেলবো। এই বলে সে অবয়বগুলো চলে যায়। এদিকে তখনই ঘুম ভেঙে যায় সবুজের। ঘুম ভেঙে যেতে সবুজ বুঝতে পারছেন ফজরের আজান হচ্ছে। সবুজ জেগে গিয়ে স্বপ্নের কথা ভাবতেই ও শরীর শিউরে ওঠে। এদিকে তখন সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সকালের আলো ফোটে। সকাল হলে সবুজ সেখান থেকে চলে যাবে এমন সময় জমিদার বাবু তার লোকদের নিয়ে এদিকে আসতে থাকে। জমিদারকে দেখে সবুজ মাথা নিচু করে সম্মান জানালে জমিদার বলেন, কি খবর নিশাদ? রাতে তো এখানেই ছিলা, কিছু দেখছো কি? জমিদারের কথায় সবুজ মাথা নাড়িয়ে বলেন, হ্যাঁ জমিদার বাবু, এই জায়গায় মনে হচ্ছে জিনদের বসবাস। আমি গতকাল রাতে গরু রূপে ওদের দেখেছি। ওদের দেখে বল্লম ছুঁড়ে মারায় ওরা পালিয়ে যায়। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখানে থাকতে কেউ আপনার ফসলের কোনো ক্ষতি করতে পারবে না। সবুজের কথায় খুশি হয়ে চলে গেলেন জমিদার। এদিকে তখন বাড়িতে চলে গেলেন সবুজ। বাড়িতে যাবার পর সবুজ ওর মা বাবাকে জিজ্ঞাসা করলেন, মা বাবা, তোমাদের শরীর এখন কেমন? ছেলের কথায় সবুজের বাবা বললেন, তেমন একটা ভালো না। তুই আমাদের জন্য এত বড় বিপদের কাজ কেন করছিস? জমিদার বাবুর ওপর উত্তর পাড়ার জমির দিকে পাহারা দিতে যাস, তোর কোনো সমস্যা তো হতে পারে, তোকে নিয়ে আমাদের চিন্তা হয়। তখন সবুজের মা বললেন, তুই কাজটা ছেড়ে দে বাবা, তোকে আমরা হারাতে চাই না। মা বাবার কথায় জবাবে সবুজ বললেন, তোমরা কোনো চিন্তা করো না, আল্লাহর রহমতে আমার কিছু হবে না। আমার হাতে তো হারিকেন ও লাইট থাকে, ওগুলো নিয়ে পাহারা দেই। জমিদার বাবা এত ভালো একটা কাজ দিয়েছে, এটাকে কিভাবে না করি বলো? উনি মাস শেষে আমাকে ভালো কিছু মোহর দিবে, যেগুলো দিয়ে তোমাদের ওষুধও কয়েক মাসের খাবার হয়ে যাবে। তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। কথাটা বলে ঘরে গিয়ে লুঙ্গিটা নিয়ে রওনা করলেন পুকুরের দিকে। পুকুরে গিয়ে গোসল করে উঠে বাড়িতে আসবে এমন সময় সোনালির সাথে দেখা। সোনালি আমার রাস্তা আটকিয়ে বললেন, শুনলাম জমিদার বাবু কাজ নিয়েছ, ওনার উত্তরপাড়ার জমি নাকি পাহারা দাও। সোনালির কথায় সবুজ মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, কি করব, মা বাবা অসুস্থ, একটা না একটা কাজ তো করতেই হবে। তাই বলে এই কাজ করবা? তুমি কি জানো না ওইদিকে ভয়ানক কিছু থাকে? আমার বাবা বলেন জমিদার বাবুর উত্তরপাড়ার জমির ওদিকে ভিটাটাতে জিনেরা থাকে, বাবা নাকি দেখেছিল জিনেদের। তুমি এসব কাজ বাদ দিয়ে অন্য কাজ করো। সোনালির কথায় সবুজ বললেন, অন্য কাজ পেলে এই কাজটা ছেড়ে দিব, চিন্তা করো না। তুমি কোথায় গিয়েছিলে? তখন সোনালি বললেন, কোথাও যাইনি, তোমার সাথে দেখা করতে আসলাম। সোনালির কথায় সবুজ বললেন, ঠিক আছে, বাড়িতে যাই, রাতে তেমন ঘুমাতে পারিনি, এখন ঘুমাতে হবে। এই বলে সবুজ চলে গেলেন বাড়িতে। বাড়ি থেকে খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। সবুজ ঘুমানোর পর ঘুম থেকে উঠলেন বিকালে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করে রাত হলে চলে গেলেন জমিদার বাড়িতে। সেখানে গিয়ে রাতের খাবার খেয়ে বল্লম ও হারিকেন নিয়ে চলে গেলেন উত্তরপাড়ার সে জমির কাছে। সেখানে গিয়ে ঘরে বসে একটু আরাম করে নিলেন। বেশ কিছুক্ষণ আরাম করে সবুজ হারিকেন নিয়ে জমিদার চারিদিকে ঘুরে দেখলেন। জমিদার চারিদিকে ঘুরে আবার ঘরে আসলেন সবুজ। ঘরে এসে বসে রইলেন। এভাবে বেশ কিছুক্ষণ বসে থাকে সবুজের ঘুম ঘুম ভাব চলে আসে।
এমন সময় সবুজ গত রাতের মতো আবারও সে আওয়াজ পায়। আওয়াজটা পেয়ে হারিকেন ও বল্লম নিয়ে ঘরের বাইরে বের হন সবুজ। বাইরে বের হয়ে দেখেন গরুরূপে ওই পিশাচ জিনগুলো গত রাতের মতো আজকেও জমির ফসল খাচ্ছে। এরকম দৃশ্য দেখে সবুজ মনে মনে বলেন, দাঁড়া, গত রাতে তাহলে তোদের শিক্ষা হয়নি, তাই না? কথাটা বলে সবুজ হাতে থাকা বল্লমটা উপরে করে সেই গরুগুলোর দিকে এগিয়ে যেতে লাগলেন। সবুজ গরুগুলোর দিকে এগিয়ে যাওয়ায় হঠাৎ করে গরুগুলো মিশে গেলেন। গরুগুলো মিশে যাবার কয়েক সেকেন্ডের মধ্যে সবুজের চারিদিকে ঘিরে ধরলেন সেই পিশাচ জিনেরা। ভয়ঙ্কর সেই জিনেদের আসল রূপ সামনাসামনি প্রথম দেখছেন সবুজ। ওদের মাথাটা প্রাণীর গলা থেকে শরীর মানুষের মতো। এরকম ভয়ঙ্কর জিনদের দেখে সবুজ ভয় কাঁপতে থাকে। এমন সময় ওদের মধ্যে একজন জিন বলেন, সবুজ তোকে গতকাল রাতে স্বপ্নের মধ্যে সাবধান করে দেবার পরও তুই এখানে আসছিস, এখানে এসে আমাদের আবার আঘাত করার চেষ্টা করছিস। তোর কি মনে হয় তুই আমাদের আঘাত করে বেঁচে যেতে পারবি? তুই আমাদের আঘাত করলে তোকে তো মারবো, তোর বংশ নির্বংশ করে দিব। তুই আমাদের কথা অমান্য করে এখানে আসছিস, আজকে হবে তোর শেষ দিন। জিনদের কথায় সবুজ ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, আমাকে কিছু করবেন না, দয়া করুন, আমি বাধ্য হয়ে কাজটা করতে আসছি। ঘরে আমার অসুস্থ মা বাবা, আমার কোনো উপায় ছিল না, আমাকে দয়া করে কিছু করবেন না। সবুজের কথায় সে জিনটা কিছুক্ষণ চুপ থেকে বলেন, ঠিক আছে, তোকে শেষবারের মতো মাফ করে দিলাম, আজকের পর থেকে তুই এদিকে আসলে তোকে মেরে ফেলবো। কথাটা বলে সেই জিনটা সবুজকে একটা থাপ্পড় মারে। জিনটার থাপ্পড় খেয়ে সবুজ সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন। সবুজের যখন জ্ঞান ফিরে তখন দেখে ও শুয়ে আছে জমিদার বাড়িতে। এদিকে সবুজের জ্ঞান ফিরলে জমিদার বলেন, আরে সবুজ, তোমার কি হয়েছে? তোমার তো উত্তরপাড়ার জমির ওখানে থাকার কথা, তোমার কি হয়েছে? তোমাকে দেখি আমাদের জমিদার বাড়ির পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছো, কি হচ্ছে তোমার? জমিদার বাবুর কথায় সবুজ এদিক সেদিক তাকিয়ে ভাবেন, আরে রাতে তো আমি জিনটার আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, আমার তো ওখানে থাকার কথা, আমি এখানে আসলাম কিভাবে? এদিকে তখন জমিদার বাবু আবারও জিজ্ঞাসা করলেন। সবুজ বলেন, আসলে জমিদার বাবু, আপনার মুখের ওপর কথাটা বলা ঠিক হবে কিনা জানি না, আসলে আমি আপনার দেয়া কাজটা আর করতে পারবো না, আমাকে মাফ করবেন। আপনার উত্তরপাড়ার যে জমি, সেই জমির পাশে যে ভিটাটা আছে, ওখানে বাস করেন কয়েকটা পিশাচ ভয়ঙ্কর জিন। আমি দুদিন আগে রাতে ওদের দেখেছি, ওরা স্বপ্নে এসে আমাকে সাবধান করেছে। গতকাল রাতে ওরা গরুরূপে ফসল খেতে আসলে আমি বাধা দিতে চাই, এমন সময় ওরা ওদের ভয়ঙ্কর রূপে আমার কাছে আসে আর আমাকে হুমকি দেন, আমি ওখানে দ্বিতীয়বার গেলে আমাকে তো মারবে, আমার অসুস্থ মা বাবাকেও মেরে ফেলবে। আমি আপনাকে অনেক সম্মান করি, আমাকে দয়া করুন আর ওখানে পাঠাবেন না, আমাকে অন্য কোনো কাজ থাকলে দিন। সবুজের কথায় জমিদার বাবু এবার বেশ রেগে যান। রেগে ওনার লোকেদের আদেশ করেন, তোমরা এখনই বের হও, কোথায় বড় কোনো কবিরাজ বা তান্ত্রিক আছে তাকে আমার কাছে নিয়ে আসো। জমিদারের কথা মতো ওনার লোকেরা তাই করলেন। তখনই বেরিয়ে পড়লেন তান্ত্রিক বা কবিরাজের খোঁজে। এভাবে সকাল পেরিয়ে বিকেল হলো জমিদারের লোকেরা একজন তান্ত্রিককে নিয়ে আসলেন জমিদার বাড়িতে। তান্ত্রিক এসে জমিদার বাবুকে সম্মান জানালে জমিদার বলেন, তান্ত্রিক, তুমি তো আমাদের লোকেদের কাছে শুনেছ কি সমস্যার জন্য তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমাকে উত্তর পাড়ার যে ভিটা, ওখান থেকে জিনদের তাড়িয়ে দিতে হবে, তুমি কি পারবে এই কাজটা করতে? জমিদারের কথায় তান্ত্রিক বললেন, হ্যাঁ জমিদার বাবা, আমি পারবো। তান্ত্রিকের কথায় খুশি হয়ে জমিদার বাবু বললেন, তুমি যদি এই কাজটা পরিপূর্ণভাবে করতে পারো তাহলে তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, তুমি আজকে এই কাজটা করো। জমিদার বাবুর কথায় তান্ত্রিক বললেন, জমিদার বাবু, এসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার সামনেই ওই জিনদের হাজির করে কথা বলবো, উত্তরপাড়ার ভিটা থেকে ওদের তাড়িয়ে দেব। তান্ত্রিকের কথায় জমিদার বললেন, ঠিক আছে, তাই হবে, তুমি তাহলে ব্যবস্থা করো, আজকে সন্ধ্যায় আমি এই জিনদের বিচার চাই। তখন তান্ত্রিক যা যা করণীয় সব করলেন। উনি বিকেল থেকে জমিদার বাড়ির পাশে একটা জায়গায় মাটিতে একটা গোল বৃত্ত এঁকে সেখানে একটা কঙ্কালের খুলি রাখলেন আর তার সামনে আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে দিলেন। এভাবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা হলে জমিদার তান্ত্রিকের কাছে আসলেন। তখন জমিদারের লোকেরা জমিদারকে একটা চেয়ার এনে দিলেন। জমিদার বসে তান্ত্রিককে বললেন, তান্ত্রিক, নাও এবার তোমার কাজ শুরু করো, আমি আবারও বলছি, যেভাবে হোক ওই জিনদের এখান থেকে তাড়িয়ে দিবা। তখন তান্ত্রিক বললেন, ঠিক আছে, আপনি এখানে বসে দেখতে থাকেন, ওই জিনেরা কিন্তু পিশাচ জিন, ওদের চেহারা ছুরত ভয়ানক দেখে ভয় পেলেও চিৎকার করবেন না বা ভয়ে পালাতে যাবেন না, আমি থাকতে আপনাদের কিছু হবে না। কথাটা বলে তান্ত্রিক তার সামনে থাকাকালীন কঙ্কালের খুলিতে রক্ত মতো কিছু একটা লাগিয়ে দিলেন। এরপর ধুলোর মতো কিছু একটাতে তন্ত্র মন্ত্র পরে তার সামনে থাকা আগুনে নিক্ষেপ করতে লাগলেন।
এভাবে বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ আশেপাশের পরিস্থিতি পাল্টে যায়, আর ঝড়ের বেগে সেখানে এসে উপস্থিত হয় ভয়ঙ্কর 6জন জিন। সে জিনদের চেহারা মারাত্মক ভয়ানক ছিল। তখন জিনেরা হাজির হয়ে ওদের মধ্যে একজন রেগে বলে ওঠেন, তান্ত্রিক, আমাদের কেন এখানে হাজির করলি? তোর সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। জিনদের কথায় তান্ত্রিক বললেন, তোদের হাজির করার কারণ একটাই, তোরা কেন বিনা কারণে জমিদার বাবুর উত্তরপাড়ার জমিগুলোর ফসল নষ্ট করছিস? উনি তো তোদের কোনো ক্ষতি করেননি। তখন জিনটা বলেন, আমরা ওনার জমির পাশে থাকি, আমরা হলাম সাধক জিন, ওখানে সাধনা করি, কিন্তু জমিদারের লোকেরা ওদিকে গেলে আমাদের সাধনা নষ্ট করে। আমরা চাই না ওদিকে কোনো মানুষ যাক, তাই জমিদারের ফসল আমরা গরুরূপে এসে খেয়ে ফেলি। জমিদারের সাথে আমাদের শত্রুতা নেই, ওখানে শুধু বলে দেন উনি যেন ওনার কোন লোককে উত্তরপাড়ার জমির ওখানে না পাঠায়, আর ওদিকে জমিগুলো চাষবাস না করে ফেলে রাখে। জিনটার এরকম কথায় তান্ত্রিক একটু রেগে বললেন, কেন? তোদের কারণে ওনারা জমিতে ফসল ফলাবেন না কেন? তোদের এত যদি সাধনা করতে ইচ্ছা হয় তো অন্য জায়গায় গিয়ে কর। তোদের এখানে হাজির করেছে একটা কথা বলার জন্য, তোরা ওই ভিটা ছেড়ে দূরে কোথাও চলে যা। তান্ত্রিকের এমন কথায় জিনগুলো রেগে কটমট করতে করতে বললেন, তান্ত্রিক, যা বলছিস একবারই বলছিস, দ্বিতীয়বার আর এই কথা মুখে আনবি না। আমার ওই ভিটাতে থাকি 100 বছরের উপরে হবে, আমরা ওখান থেকে কোথাও যাব না, বরং কোনো মানুষকে ওদিকে যেতে দেব না। জিনদের কথায় তান্ত্রিক বললেন, আমিও দ্বিতীয়বার আর সুযোগ দেব না, শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যাবি কিনা? তখন জিনেরা বললেন, না, যাব না। জিনদের কথায় তান্ত্রিক আবারও রক্তের মতো কিছু একটা তার সামনে থাকা মাথার খুলের ওপর ফেললেন আর মন্ত্র পড়তে লাগলেন। এভাবে অল্প সময়ের মধ্যে 6জন জিনের মধ্যে 2জন জিনকে তান্ত্রিক বন্দি করলেন। তান্ত্রিক 2জন জিনদের বন্দি করে বাকি 4জন জিনদের বললেন, কিরে, এখন কি বলবি? আমি চাইলে একবার তোদের 6জনকে জিনকে বন্দি করতে পারতাম, শুধু একজন বা তোদের মতো আরও 10জন জিনকে বন্দি করতে আমি পারি। এখন বল, এই ভিটা ছেড়ে যাবি কিনা? তখন কোনো উপায় না পেয়ে জিনেরা বলে, ঠিক আছে, আমরা ছেড়ে যাব। আমাদের যে 2জন জিনকে বন্দি করলি ওদের মুক্ত করে দে। আমাদের এই ভিটা ছেড়ে যেতে কষ্ট হবে, তবুও আমরা চলে যাব এখান থেকে অনেক দূরে। জিনদের কথায় তান্ত্রিক বলেন, ঠিক আছে, তোরা কিন্তু কথা দিচ্ছিস এখান থেকে চলে যাবি। যদি কথার একটু বরখেলাপ হয় তাহলে কিন্তু পরের বার পালাবার আর সুযোগ পাবি না, 6জনকেই মেরে ফেলবো। কথাটা বলে তান্ত্রিক ওই 2জনকে মুক্ত করে দিলেন। জিন 2জন মুক্ত হবার পর 6জন জিন একত্রে হয়ে বললেন, খুব কষ্ট পেলাম রে তান্ত্রিক, জমিদার পুরনো জায়গা ছেড়ে যেতে অনেক কষ্ট পেলাম। কথাটা বলে সেই জিনেরা বাতাসে মিশে গেলেন। জিনগুলো চলে যাবার পর তান্ত্রিক বললেন, জমিদার বাবু, ওরা ওই ভিটা ছেড়ে চলে গেছে, এখন থেকে ওদিকে আর কোনো সমস্যা হবে না। আমি আপনার কথা মতো কাজ করছি, এখন আমার পাওনা আমাকে বুঝিয়ে দিন। তান্ত্রিকের কথায় জমিদার বাবু 100 স্বর্ণ মুদ্রার একটা থলি তান্ত্রিককে দিয়ে বললেন, নাও তোমার পাওনা, এরপর যদি কোনো সমস্যা হয় তো তোমাকে আবার খবর পাঠালে এসো। জমিদার কথায় তান্ত্রিক চলে যায়। এদিকে এই ঘটনার পর থেকে সত্যি সত্যি উত্তরপাড়ার জমির ফসলের আর কোনো ক্ষতি হয় না। এভাবে 4-5 দিন চলে যাবার পর জমিদার সবুজকে বলেন, সবুজ, তোমাকে তো আমি উত্তরপাড়ার জমিগুলো পাহারা দেবার জন্য রেখেছিলাম, ওখানে তার সমস্যা হয় না, তুমি ভালো ছেলে, কাজ ভালো করো, তাই তোমাকে আজ থেকে আমার জমিদার বাড়িতে কাজ দিলাম। তুমি আমাদের বাড়িতে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করবা। জমিদারের কথায় খুশি মনে রাজি হয় সবুজ। সবুজ রাজি হয়ে বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় সোনালীর সাথে দেখা হয়। সোনালী বলেন, কি ব্যাপার, তোমাকে খুব খুশি খুশি লাগছে, তোমাকে ইদানিং দেখতে পাওয়া যায় না। সোনালীর কথায় খুশি সবুজ বলেন, জমিদার বাবু তার জমিদার বাড়িতে আমাকে কাজ দিয়েছে, এখন থেকে আর উত্তরপাড়ার জমিগুলো দেখার কাজ করতে হবে না। তখন সোনালী বলল, ও এই কথা, তা এক প্রকার ভালো হয়েছে। আচ্ছা যাও, এখন বাড়িতে যাও, পরে দেখা করো, কেমন? কথাটা বলে চলে গেলেন সোনালী। এদিকে তখন বাড়িতে গিয়ে মা বাবার সব ঘটনা খুলে বললেন সবুজ। সবুজের কথায় ওর বাবা মা রাজি হলে সেদিন থেকে জমিদার বাড়িতে কাজ করতেন সবুজ। সবুজ জমিদারের ঘোড়া দেখাশোনার পাশাপাশি আরও কোনো টুকটাক কাজ থাকলে সেগুলো করত। যদিও আলাদা আলাদা কাজের জন্য লোক রাখা ছিল। জমিদারের একটা মেয়ে ছিল, নাম ছিল ঝিনুক। ঝিনুক দেখতে সুন্দরী ছিল। জমিদার তার মেয়ের জন্য আলাদা শিক্ষক রেখে দিয়েছিলেন। পড়াশোনার কোনো কমতি ছিল না ঝিনুকের। জমিদারের আদেশে ঝিনুক সবসময় জমিদার বাড়িতেই থাকত, কিন্তু ঝিনুক চাইতো বাইরে ঘুরে ফিরতে। ঝিনুকের এমন ইচ্ছা থাকায় জমিদার বাইরে গেলে লুকিয়ে লুকিয়ে বাইরে যেত, ঘুরে ফিরত।
এদিকে সবুজ যেহেতু জমিদার বাড়িতে কাজ করে, সেই সূত্রে জমিদারের মেয়ে ঝিনুকের সাথে সবুজের কথা হয়। ওরা মাঝে মধ্যে গল্প করে। এভাবে কেটে যায় কয়েকটা দিন। কয়েকদিন পর এক রাতে জমিদার তার মেয়ে ঝিনুকের সাথে সবুজের কথা বলতে দেখে জমিদার বাড়ির পেছনের বাগানে। জমিদার এই দৃশ্য দেখে সেদিন কিছু বলে না সবুজকে, কিন্তু মনে মনে ফলো করতেন সবুজ ও ওনার মেয়েকে। এই ঘটনার দুদিন পর এক রাতে সবুজ ও ঝিনুককে বাগানে ধরে ফেলে জমিদার ও ওনার লোকেরা। ওদের ধরে ফেলে বুঝতে পারে ওরা পালিয়ে যাচ্ছে। জমিদারের মেয়ের ব্যাগে জামা কাপড় সহ কিছু স্বর্ণ মুদ্রা ছিল। দুজন ধরে ফেলার পর জমিদার সবুজকে থাপ্পড় মেরে ফেলে দিয়ে বলেন, তোর এত বড় সাহস, আমার খেয়ে আমার সাহায্যে বেঁচে থেকে আমার মেয়েকে নিয়ে পালাচ্ছিস, তোর তো কঠিন বিচার হবে। কথাটা বলে জমিদার আদেশ করলেন সবুজকে আঘাত করে বন্দি করে রাখতে। কথাটা বলে জমিদার তার মেয়ের হাত ধরে নিয়ে ঘরের ভিতরে গেলেন। এদিকে জমিদারের লোকেরা সবুজকে ইচ্ছা মতো মেরে বন্দি করে রাখলেন। এই ঘটনার পরের দিন জমিদার গ্রামের সবাইকে নিয়ে বিচার বসালেন। সে বিচারে জমিদার সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শুনুন, অসহায় গরিব ভেবে সবুজকে আমি কাজ দিয়েছিলাম আমার জমিদার বাড়িতে, আর সেই সুযোগে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে মিথ্যা প্রেমের অভিনয় করে ওকে নিয়ে পালাতে যেতে চেয়েছিল। ভাগ্যবান আমি ওদের ধরে ফেলেছি। আমার মেয়ে বলছে সবুজকে উল্টাপাল্টা বুঝ দিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছে। এখন আপনারাই বলেন ওর কি বিচার করা দরকার। জমিদারের কথায় কিছু লোক চুপ থাকলেও কিছু লোক বলেন ওর কঠিন শাস্তি হওয়া দরকার। সবার কথায় সবুজ বলেন, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। এদিকে তখন জমিদার সবুজকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা থাপ্পড় দিয়ে বললেন, একটা কথা বলবি না, অপরাধ করে আবার বড় বড় কথা, এই ওকে ধরে নিয়ে বন্দি করে রাখো। জমিদারের কথায় ওনার লোকেরা সবুজকে ধরে নিয়ে আবারও বন্দি করে রাখলেন, আর জমিদারের কথায় সবুজের উপর নির্যাতন করতে লাগলেন। এভাবে দুদিন কেটে গেলে এক সকালে সবাই গ্রামের বড় বট গাছের ডালে সবুজকে গলায় ফাঁসি দেয়া অবস্থায় দেখে। সবুজের গলায় ফাঁসি দেখে সবুজের অসুস্থ মা বাবা সহ গ্রামের সবাই চলে আসে গাছটার কাছে। বট গাছের কাছ শেষে সবুজের মা বাবা সহ আরো অনেকে কান্না করতে থাকে। এদিকে তখন জমিদার বাবু তার লোকেরা ওখানে আসে। জমিদার এসে বলে, সবুজ তাহলে মারা গেছে? ও কাল আমার বন্দি কারাগার থেকে পালিয়ে গেছে, পরে আমার লোকের ওকে খুঁজে কোথাও পাইনি। জমিদারের কথায় সবুজের মা বাবা কান্না করতে করতে বলে, মিথ্যা, আপনি আমার ছেলেকে মেরেছেন, আমরা শহরে পুলিশের কাছে যাব। সবুজের মা বাবার কথায় জমিদার বাবু ধমক দিয়ে বলেন, সাবধানে কথা বলো, আমি তোমার ছেলেকে হত্যা করিনি, ও নিজে নিজে আত্মহত্যা করেছে। জমিদার বাবুর কথায় সবুজের মা বাবা কান্না করতে করতে বললেন, আমরা বিশ্বাস করি না, আপনি আমাদের ছেলেকে হত্যা করেছেন। এই বলে সবুজের মা বাবা সবাইকে অনুরোধ করতে থাকে সবুজকে যেন নিচে নামানো হয়। তখন জমিদার বাবু আদেশ করলেন, কয়েকজন উঠে দড়ি কেটে সবুজকে নিচে নামালেন। তখন সবুজের মা বাবা সহ আর অনেকে সবুজকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। গ্রামবাসী কিন্তু বুঝতে পারছে সবুজের মৃত্যু নিয়ে জমিদারের নিশ্চয়ই কোনো হাত আছে, কিন্তু ভয়ে কে কিছু বলার সাহস পায়নি। এদিকে সবুজকে নিচে নামানোর পর ওর বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে গিয়ে গোসল করিয়ে দাফন করা হয় সবুজকে। সবুজের দাফন শেষে জমিদার সবুজের বাবা মাকে বলে, যা আবার হয়েছে, সবুজ আমাদের বাড়িতে বেশ কিছুদিন কাজ করেছে, আমি আপনাদের কিছু স্বর্ণ মুদ্রা দিই, এগুলো দিয়ে বেশ কিছুদিন চলতে পারবেন। জমিদারের কথায় সবুজের বাবা বললেন, আপনার স্বর্ণ মুদ্রা আমার লাগবে না, আমি আমার ছেলের হত্যার বিচার করব, আপনাকে আমি ছাড়বো না। সবুজের বাবার কথায় রাগ করে চলে যায় জমিদার বাবু। জমিদার বাবু চলে যাবার পরের দিন সকালে গ্রামবাসী সবুজের মা বাবার লাশ পায় তাদের বাড়ির পাশেই। একদিন আগে ছেলে মারা গেল, ছেলে মারা যাবার একদিন পর বাবা মা একসাথে কিভাবে মারা গেল? সবুজের মা বাবার লাশ পাবার পর কারোর আর বুঝতে বাকি রইল না এটা জমিদারের কাজ। জমিদার নিজের রাগ মেটাতে সবুজের মা বাবাকেও হত্যা করেছে। সব জেনে বুঝে চুপ থাকতে হচ্ছিল সবার। সবুজের মা বাবার লাশ দাফন কাফনের কাজ শেষ করে সবুজের মা বাবা মারা যাবার 3 দিন পর থেকে শুরু হয় গ্রামে এক ভয়ানক কাণ্ড। ঘড়িতে রাত 10টা। গ্রামের দুজন মানুষ রাত করে গ্রামের ওই বট গাছে, যেটাতে সবুজ ফাঁসি দিয়ে মারা গিয়েছিল, ওই বট গাছের পাশ দিয়ে হেঁটে আসার সময় বট গাছের নিচে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে। রাতের বেলা বট গাছের নিচে কে দাঁড়িয়ে আছে এটা দেখতে সেই দুজন একটু এগিয়ে গেল। এক ভয়ানক দৃশ্য দেখেন। ওরা দেখেন বট গাছের নিচে দাঁড়িয়ে আছে সবুজ। সবুজের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। সবুজকে দেখে সেই দুজনে ভয়ে একটা চিৎকার দিয়ে দৌড়ে বাড়িতে চলে যান।
বাড়ি থেকে আশেপাশের অনেককে বলেন। এরপর কয়েকজন হারিকেন হাতে লাঠি নিয়ে বটগাছের কাছে এসে দেখেন সেখানে কেউ নেই। ওখানে কাউকে দেখতে না পেরে সবাই ভাবে এটা হয়তো মনের ভুল, মারা যাবার পর সবুজ কিভাবে ফিরে আসবে। এই ভেবে সেখান থেকে সবাই চলে যায় বাড়িতে। এই ঘটনার পরের দিন থেকে গ্রামের অনেকে দেখতে থাকে সবুজকে। যারা সবুজকে দেখে তারা এই ভয়ে কাঁপতে থাকে, কেননা সবুজের চেহারা ছিল অনেক ভয়ঙ্কর এবং ওর চোখও ছিল প্রচুর ভয়ঙ্কর। এভাবে একজন দুজন করে অনেকে যখন সবুজকে দেখে তখন সবাই মিলে জমিদার বাবুকে বিষয়টা জানান। সবাই জমিদারকে বলেন, জমিদার বাবু, ঘটনা তো একটা ঘটে গেছে, আমরা তো সবুজকে দেখতে পাচ্ছি। রাতের বেলা কেউ ওই বট গাছের পাশ দিয়ে গেলে সবুজকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে। শুধু ওখানে না, রাত করে ঘরের বাইরে বের হলেও অনেকে সবুজের ভয়ানক চেহারা দেখে। সবার কথা জমিদার বললেন, তোমাদের কি মাথায় সমস্যা হলো নাকি? সবুজ মারা গেছে আজ কয়েকদিন হয়েছে, ওর শরীর পচে গেছে এই কয়েকদিনে। মারা যাবার পর তোমরা ওকে কিভাবে দেখো? হ্যাঁ, এটা তোমাদের মনের ভুল। তখন একজন বললেন, জমিদার বাবু, মনের ভুল একজন দুজনের হতে পারে, তাই বলে সবার? অনেকে দেখেছে সবুজকে। সবার কথায় জমিদার এবার একটু চিন্তা করে বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার দুজন লোককে গ্রাম পাহারা দেওয়ার কাজে নিয়োজিত করছি। এরা এখন থেকে রাতে গ্রাম পাহারা দিবে। এরপরও যদি কোনো সমস্যা হয় তো আমাকে জানাবেন। জমিদারের কথায় সবাই চলে যায়। এই ঘটনার দিন রাতে গ্রামে কোনো ঘটনা ঘটেনি। ঘটনা ঘটে পরের দিন রাতে। জমিদারের মেয়ে ঝিনুকের লাশ ঝুলে থাকা অবস্থায় পাওয়া যায় সেই বট গাছে। ঝিনুক বট গাছের সাথে ফাঁসি দিয়ে মারা গেছে। এই খবর মুহূর্তে গ্রামে ছড়িয়ে পড়লে সবাই সেখানে চলে আসে। এদিকে জমিদার বাবুর কানে খবর যেতে জমিদার বাবু দ্রুত সেখানে আসেন আর বলেন, আমার মেয়ে, আমার আদরের মেয়ের ফাঁসি দিয়েছে। কে কোথায় আছো? আমার মেয়েকে তাড়াতাড়ি নামাও। তখন কয়েকজন দ্রুত গাছে উঠে জমিদার বাবুর মেয়ে ঝিনুককে নিচে নামালেন। এদিকে তখন জমিদার বাবু তার পরিবারের সবাই কান্না করতে শুরু করলেন। জমিদার বাবু কান্না করে আর গ্রামের সবাই একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে শুরু করে, ঘটনা কি? জমিদার বাবুর মেয়ে মারা গেল কেন? এমন সময় জমিদার আদেশ করলেন, আমার মেয়েকে নিয়ে বাড়িতে চলো। জমিদার এটাও বললেন, গ্রামবাসী আমার মেয়ের জানাজায় সবে থাকবে, আমার মেয়ের দাফন শেষে আলোচনা করব। জমিদার বাবুর আদেশে সেদিন বিকালবেলা গ্রামের সবাই জমিদার বাবুর মেয়ে ঝিনুককে জানাজায় উপস্থিত হলেন। এর কিছুক্ষণ পর দাফন সম্পন্ন হলো। দাফন শেষ হওয়ায় জমিদার সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু না। আমার মেয়ে কী কারণে মারা গেছে এটা আমি গোপনে খোঁজ নিয়ে দেখব। যদি আমার মেয়ের মৃত্যুর জন্য গ্রামের কেউ দায়ী হয়ে থাকে তাকে কঠিনভাবে মারব আমি। জমিদারের এমন কথায় গ্রামের একজন সাহস করে বললেন, জমিদার বাবু, বেয়াদবি মাফ করবেন, আমার মনে হয় আপনার মেয়ের মৃত্যুতে সবুজের কোনো হাত আছে। মানে সবুজ না, সবুজের আত্মার। আমাদের মনে হয় সবুজের আত্মা ফিরে আসছে, নইলে আমরা অনেকে সবুজকে ভয়ানকভাবে কেন দেখতে পাই। আর এত জায়গায় থাকতে আপনার মেয়ে ওই বট গাছে কেন ফাঁসি দিল, যে বট গাছে সবুজ ফাঁসি দিয়েছিল? সবার কথায় জমিদার একটু চুপ থেকে বললেন, আমার কেন জানি একটু সন্দেহ হচ্ছে। তোমাদের কি মনে আছে আমার উত্তরপাড়ার জমিগুলো, ওখানে যে ভিটা, সেই ভিটায় কয়েকজন জিন থাকতো। ওরা আমার জমির ফসল নষ্ট করত। আমি তান্ত্রিককে দিয়ে সেই জিনদের ওই জায়গাটা ছাড়া করেছি। সেদিন জিনগুলো জবাবে আগেই বলেছি, অনেক কষ্ট পেলাম রে। ওই জিনগুলো রেগে আগে সবুজকে মারলো, তারপর আমার মেয়েকে মারি নিত। তখন গ্রামের সবাই এক উপরের দিকে তাকিয়ে বললেন, তা হতে পারে। জমিদার বাবা, আপনি কি ওই তান্ত্রিক বা কোনো কবিরাজকে আবারও নিয়ে আসেন, এরপর বুঝতে পারবেন আসল ঘটনা কি। সবার কথা জমিদার বললেন, হ্যাঁ তাই করব। আজ সন্ধ্যায় ওই তান্ত্রিককে আবার নিয়ে আসবো। সে তান্ত্রিক একবার এসে জিনদের তাড়িয়ে দিয়েছিল। তান্ত্রিক খুব শক্তিশালী, ওনাকে নিয়ে আসলে কাজ হবে। জমিদারের কথায় সবাই চলে যায় বাড়িতে। এদিকে জমিদার দুজনকে পাঠান ওই তান্ত্রিককে নিয়ে আসতে। জমিদারের কথায় সেদিন সন্ধ্যাবেলা তান্ত্রিককে নিয়ে আসা হয় জমিদারের কাছে। তান্ত্রিক আসে, জমিদার বলে, তান্ত্রিক তুমি আসছো? গ্রামের সবাই সবুজ নামে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটা গলায় ফাঁসি দিয়ে মারা যাবার পর থেকে। এদিকে গতকাল রাতে আমার মেয়ের লাশও পাওয়া যায় ফাঁসি দেওয়া অবস্থায়। এরকম ঘটনায় আমাদের সন্দেহ হয় সবুজ আমার মেয়েকে কে মারছে সেটা দেখো। জমিদারের কথায় তান্ত্রিক বললেন, জমিদার বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আসছি। আমার সামনে কোনো জিনপরি টিকবে না। আপনি কষ্ট করে আমাকে ওই বটগাছের কাছে নিয়ে চলুন। তান্ত্রিকের কথায় জমিদার ওনাকে বটগাছের কাছে নিয়ে আসলেন। তান্ত্রিক বটগাছের কাছে সে বটগাছের চারিদিকে ঘুরে দেখে বললেন, এখানে অশুভ কিছুর উপস্থিতি আমি বুঝতে পারছি জমিদার বাবু। আমাকে আরো ভালোভাবে জানতে, অশুভ শক্তির মোকাবেলা করতে আজকে রাতে এখানে থাকতে হবে। আমি আজ রাতে এই বটগাছের কাছে থাকব।
এতে এই গ্রামে থাকা দুই দুষ্ট কোনো জিনপুরি বা অশুভ কোনো কিছু যেই থাকুক না কেন তাকে বন্দি করব। আপনারা এখান থেকে চলে যান, সকালে সব জানতে পারবেন আসল ঘটনা কি। তান্ত্রিকের কথায় জমিদার বাবু খুশি মনে চলে গেলেন। জমিদার বাবু চলে যাবার পর তান্ত্রিক সেই বটগাছের কাছে বসে তন্ত্র মন্ত্র সাধনা করতে লাগলেন। এদিকে রাত পেরিয়ে সকাল হলেও সকাল হতেই গ্রামের একজন মানুষ চিৎকার করতে করতে জমিদারের কাছে এসে বললেন, জমিদার বাবু চলুন, তাড়াতাড়ি বটগাছের কাছে চলুন, ঘটনা একটা ঘটে গেছে, তাড়াতাড়ি চলুন। সে লোকের কথায় জমিদার বটগাছের কাছে এসে অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। জমিদার বটগাছের কাছে এসে দেখলেন তান্ত্রিক নিজে ফাঁসি দেওয়া অবস্থায় বটগাছের ডালে ঝুলে আছে। তান্ত্রিকের ঝুলন্ত শরীরটা দেখে ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে কেউ ওনাকে ভয়ঙ্করভাবে মেরে ঝুলিয়ে রেখেছে বটগাছের ডালে। তান্ত্রিকের এমন ভয়ঙ্কর মৃত্যুতে এবার সবার মনে আরও ভয় ঢুকে গেলেন। এদিকে জমিদার তান্ত্রিকের লাশ নিচে নামাতে বললে ভয় কেউ গাছের ডালে উঠে তান্ত্রিকের লাশ নিচে নামানোর সাহস করলেন না। তখন জমিদার রাগারাগি করলে কয়েকজন তান্ত্রিকের লাশ গাছ থেকে নিচে নামালেন। তান্ত্রিকের লাশ নিচে নামানোর পর সবাই ভয় জমিদারকে বলতে লাগলেন, জমিদার বাবু এখন কি হবে? তান্ত্রিক আসে, সবাই অনেক আশা করেছিল সবুজের আত্মার কিছু একটা করবে, এখন তো উল্টো তান্ত্রিকই মারা গেল। সবার কথা জমিদার কি করবে বুঝতে পারছিল না। এরকম একটা ঘটনা ঘটবে কেউ ভাবতে পারিনি। তোর কি করার? জমিদার তার লোকদের নিয়ে তান্ত্রিকের লাশ পাঠিয়ে দিলেন। এরপর গ্রামবাসীর উদ্দেশ্য করে বললেন, গ্রামবাসী, আমরা বিষয়টা যতটা সহজে মনে করছিলাম এই বিষয়টা এতটা সহজ না। আমাদের গ্রামে ভয়ঙ্কর কিছুর উপস্থিতি আছে নিশ্চয়ই। তোমরা চলে যাও, আমি দেখি কালকে কোনো কুবিরাজ বা তান্ত্রিক আনতে পারি কিনা। এই বলে চলে যায় জমিদার বাবু। এই ঘটনার দিন রাতে গ্রাম আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। রাতে অনেকে সবুজকে দেখতে পায়। সবুজের চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করে, মুখটা ভয়ানক। সবুজ ওদের দেখে ভয়ানকভাবে হাসছে। রাতের বেলা শুধু গ্রামবাসী সবুজকে দেখে ভয় পায়নি, ভয় পেয়েছেন জমিদার বাবু। জমিদার রাতে ভয় পেয়ে সকাল হলে তার স্ত্রীকে বাড়িতে খুঁজে পান না। এমন অবস্থায় খবর আসে জমিদার স্ত্রী ওই বটগাছে ফাঁসিতে অবস্থায় ঝুলে আছে। স্ত্রী মারা গেছে শুনে জমিদার দৌড়ে সেই গাছের কাছে যা দেখে ঠিকই ওনার স্ত্রী ঝুলে আছে গাছের ডালে। এমন অবস্থায় জমিদার অনেক কান্না করেন। নিজের স্ত্রীর সন্তানকে হারিয়ে অনেকটা ভেঙে পড়েন। কঠিন পরিস্থিতি মেনে নেয়ার মতো না হলেও মেনে নিয়ে স্ত্রীর দাফন শেষ করলেন। স্ত্রীকে মাটি দেওয়ার পর জমিদার রেগে তার লোকেদের বললেন, তোমরা এখনই বের হও আর কোথাও কবিরাজ বা তান্ত্রিককে দেখা পাও কিনা নিয়ে আসো। জমিদারের কথায় ওনার লোকেরা তখনই বেরিয়ে যায় আর একজন কবিরাজ নিয়ে আসে। কবিরাজকে নিয়ে আসায় জমিদার সব ঘটনা খুলে বলে। সব শুনে কবিরাজ বলেন, জমিদার বাবা, আমি ওই বটগাছটা একটু দেখতে চাই। কবিরাজের কথা মতো ওনাকে বটগাছের দিকে নিয়ে যেতে লাগলে কবিরাজ হঠাৎ চিৎকার করে উঠলেন। কবিরাজ কিন্তু বটগাছের কাছে যায়নি, দূর থেকে শুধু বটগাছটার দিকে তাকিয়েছে। কবিরাজ বটগাছের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলেন, ওরে বাবারে, আমি কোথায় আসছি? শেষ। এই গ্রামও আপনাদের পুরো গ্রাম শেষ করে দেবে। আমাকে ক্ষমা করবেন জমিদার বাবু, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাই না। কথাটা বলে হেঁটে না দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল কবিরাজ। কবিরাজ এভাবে পালিয়ে যাওয়ায় জমিদার সহ সবাই ভাবতে লাগলেন, কবিরাজ কি এমন দেখলো যে ভয় পালিয়ে গেল? কবিরাজ এভাবে পালানোর ফলে সবার মনে আরো বেশি ভয় ঢুকে গেল। এদিকে জমিদার পড়ল আরো এক ঝামেলায়। উনি ওনার স্ত্রী ও সন্তানের মৃত্যুর কারণ জানতে পারছে না। কে ওদের মেরেছে, কেন মেরেছে এটা জানার জন্য মরিয়া হয়ে উঠছেন জমিদার। জমিদার বাবু নানানভাবে কবিরাজ তান্ত্রিকের খোঁজ করতে থাকে। এভাবে কেটে যায় আরো একটা দিন। এই একদিনের আরো একজন মারা যায় গ্রামের। একদিন কেটে যাবার পর পরের দিন জমিদার জানতে পারে অন্য এক এলাকার সেই জমিদার একজন পরিচিত তান্ত্রিক আছেন। ওই জমিদার তান্ত্রিককে দিয়ে নানান রকম কাজ করিয়ে নেন। এরকম তান্ত্রিকের খোঁজ পেয়ে এই জমিদার চিঠি লেখেন। চিঠি লিখে ওই জমিদারের উদ্দেশ্যে লোক পাঠান। জমিদারের আদেশে ওনার লোকেরা চিঠি নিয়ে কয়েক গ্রাম পার হয়ে ওই আরেক জমিদারের কাছে গিয়ে চিঠি দেন আর বলেন, আমাদের গ্রামে অনেক সমস্যা চলছে, আপনাদের এখানকার তান্ত্রিককে নিয়ে যেতে বলেছে। জমিদারের চিঠি পেয়ে আরেক জমিদার রাজি হন আর তার পরিচিত যে তান্ত্রিক ওনাকে পাঠিয়ে দেন। তো একদিন পর তার জমিদারের লোকেরা তান্ত্রিককে নিয়ে আসেন গ্রামে। তান্ত্রিক আসায় জমিদার বলেন, তান্ত্রিক, তোমার বিষয়ে অনেক কিছু শুনেছি। আমাদের গ্রামে ভয়ানক কাণ্ড ঘটে চলেছে। এর আগে একজন তান্ত্রিক এসেছিল, তার উল্টো তান্ত্রিকই মারা গেছে। আরেকজন কবিরাজ নিয়ে আসছে, উনি ভয় পালিয়ে গেছে। তুমি দয়া করে পালিয়ে যেও না। গ্রামে কি সমস্যা, আমার স্ত্রী সন্তান ও গ্রামের মানুষদের কে মারছে, কেন মারছে এটা বলে তারপর যেও।
জমিদারের কথায় তান্ত্রিক বললেন, জমিদার বাবা, আপনি মিছে মিছে চিন্তা করবেন না, আমি এখান থেকে পালাবো না। আমি আজকে সন্ধ্যায় আপনাকে আসল ঘটনা জানিয়ে দিব। আমার আজকে সন্ধ্যায় ওই বটগাছের নিচে যজ্ঞ করতে হবে, এর জন্য কিছু জিনিস লাগবে, আপনি আপনার লোকদের দিয়ে জিনিসগুলো রেডি করে রাখবেন। তখন জমিদার রাজি হয়ে বললেন, ঠিক আছে তাই হবে, তুমি আমার মেহমান, তুমি আমার বাড়িতে চলো আর খাবার খেয়ে আরাম করো। কথাটা বলে জমিদার তান্ত্রিককে নিয়ে তার জমিদার বাড়িতে গেলেন। এদিকে দিন শেষ, সন্ধ্যা এলো। সন্ধ্যা হওয়ায় তান্ত্রিক তার জিনিসগুলো নিয়ে চলে গেলেন সেই বটগাছের কাছে। তান্ত্রিক বটগাছের কাছে আসায় জমিদার সহ গ্রামের সবাই এসে উপস্থিত হয়েছে ওখানে। তখন তান্ত্রিক মাটিতে গিয়ে গোল বৃত্ত এঁকে সামনে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে আশেপাশে ফুল রেখে চোখ বন্ধ করে তন্ত্রমন্ত্র পড়তে লাগলেন। তান্ত্রিক বিড়বিড় করে কি জানি পড়ে আর তার হাতে ধুলোর মতো কিছু একটা আগুনের উপর নিক্ষেপ করে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর তান্ত্রিক চোখ খুলে তান্ত্রিক জমিদারের দিকে তাকিয়ে বলেন, জমিদার বাবু, আমি আসল ঘটনা জানতে পেরেছি। তান্ত্রিকের কথায় জমিদার বলেন, কি ঘটনা বলো বলো। জমিদারের কথায় তান্ত্রিক কিছু বলতে যাবে এমন সময় তান্ত্রিক নাক কান দিয়ে রক্ত বেরিয়ে তান্ত্রিক সেখানে ছটফট করতে করতে মারা গেলেন। তান্ত্রিক এভাবে মারা যাবে কেউ ভাবতে পারেনি। তান্ত্রিক মারা যাওয়ায় হঠাৎ করে আশেপাশে ঘন অন্ধকার নেমে আসে, আর সেখানে এসে উপস্থিত হন ভয়ানক দেখতে একজন মহিলা। সে মহিলা চেহারা এতটাই ভয়ানক যে ওনাকে দেখে সেখানে কয়েকজন জ্ঞান হারিয়ে ফেললেন। এদিকে বাকি সবাই ভয় কাঁপতে লাগলেন। তখন সবার সামনে সে ভয়ঙ্কর মহিলা বললেন, এই জমিদার, তুই ভাবছিস তান্ত্রিক বা কবিরাজ এনে গ্রামের ভয়ানক ঘটনা ঘটা বন্ধ করতে পারবি না। তোর অনেক ইচ্ছে ছিল তাই না, তোর স্ত্রী সন্তান সহ গ্রামের সবাইকে কি মেরেছে এটা জানার? শোন, আমি হলাম জান্নাতপুরী, আমি তোর স্ত্রী সন্তান সহ সবাইকে মেরেছি, এমনকি আরো মারব। জমিদার যে অন্যায় করে আমি তাদের ছেড়ে দিই না, আমার সামনে যা করার সেটা করব। তুই কোন কবিরাজ বা তান্ত্রিক দিয়ে আমার কিচ্ছু করতে পারলে কর, আজ থেকে তোদের গ্রামের অবস্থা আরো খারাপ হবে, আজ থেকে তোর শাস্তি শুরু। কথাটা বলে জান্নাতপুরী জমিদারকে একটা থাপ্পড় দিয়ে চলে গেলেন সেখান থেকে। জান্নাতপুরী চলে যাওয়ায় সবাই ভয়ে সেখান থেকে চলে গেলেন। সম্ভবত জমিদার বাবু চলে গেলেন সেখান থেকে। সবাই বাড়িতে যাবার পর সে রাত থেকে শুরু হলো ভয়ানক কাণ্ড। আগে হঠাৎ 2-1 মারা গেলেও সে রাতে একসাথে ফাঁসি দেওয়া অবস্থায় পাওয়া গেল 3 জনের লাশ। 3 জনই বটগাছের ডালে ফাঁসি দিয়ে ঝুলে আছে। একসাথে 3 জন মারা যাওয়ার সময় সবার মধ্যে ভয় আরো বেড়ে যায়। কেউ রাতে ভয়ে বাইরে বের হন না, কিন্তু এতেও কোনো লাভ হয় না। ওই ভয়ানক জান্নাতপুরী কিভাবে জানি মানুষদের ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে। আগের তো 3 জন, পরের রাতে আরো 4 জন মারা যায়। ওই 4 জনের মধ্যে জমিদারের পরিবারের লোকেরাও ছিল। গ্রামের মানুষ সাথে সাথে জমিদারের বাড়ির মানুষ মারা যাচ্ছে এটা যেন কোনোভাবে মেনে নিতে পারছে না জমিদার বাবু মেনে নিতে না পেরে গ্রামবাসীকে নিয়ে আবারও বসলেন আর বললেন, গ্রামবাসী, আমার পরিবারের আর কেউ বাকি রইল না আমি ছাড়া। আমার পরিবারের মতো আপনারাও অনেকের পরিবারের সদস্য হয়েছেন এবং হারিয়েছেনও। আমরা চাই না কেউ জান্নাতপুরীর হাতে মারা যাক। তোমরা আমাকে সাহায্য করো, আমরা সবাই বের হই কোনো হুজুর বা কবিরাজের খোঁজে। যেভাবে হোক ভালো কোনো কবিরাজ বা হুজুর গ্রামে নিয়ে আসতে হবে, নাহলে কেউ বাঁচব না। জমিদারের কথায় সবাই রাজি হলেন। তখন একটা বৃদ্ধ বললেন, জমিদার বাবু, এই গ্রাম থেকে 3 গ্রাম পরে একজন কবিরাজ আছেন, ওনার বাড়ির পাশে আমার মেয়ের বাড়ি, আপনি চাইলে ওই কবিরাজের সাথে কথা বলে দেখতে পারেন। সে বৃদ্ধের কথায় জমিদার বাবু বললেন, ঠিক আছে তাই হবে, আমি আর আমার কোনো লোককে পাঠাবো না, আমি নিজে যাব ওই কবিরাজের কাছে। আমি কবিরাজের কাছে যাচ্ছি, আপনারাও বেরিয়ে পড়ুন কোনো কবিরাজ বা হুজুরের খোঁজে। কথা বলে জমিদার তার কিছু লোকেদের সাথে নিয়ে রওনা করলেন সেই কবিরাজের বাড়ির দিকে। এভাবে বেশ কিছুক্ষণ পর জমিদার পৌঁছে গেলেন সেই কবিরাজের বাড়িতে। জমিদার সরাসরি বাড়িতে আসছে দেখে কবিরাজ জমিদার বাবুকে সম্মান জানিয়ে বললেন, আপনার জন্য কি করতে পারি জমিদার বাবু, বলুন। তখন জমিদার পুরো ঘটনা খুলে বললেন। সব শুনে কবিরাজ বলেন, আমাকে একটু সময় দিন, আমি খোঁজ নিয়ে দেখি। কথাটা বলে সে কবিরাজ তার জিনের মাধ্যমে খোঁজ নিয়ে জমিদারের সামনে এসে মন খারাপ করে বলল, আমাকে মাফ করবেন, আমি জান্নাতপুরীর সাথে যুদ্ধ তো দূরের কথা, আপনাদের গ্রামে পা রাখতে পারবো না। শক্তির কাছে আমার মতো 100 কবিরাজ কিছু না, আমি যেতে পারবো না, তবে আপনাকে একজন হুজুরের খোঁজ দিই। এ কাজ করতে পারলে হুজুর পারবে, নয়তো আর কেউ পারবে না। কথাটা বলে কবিরাজ হুজুরের ঠিকানা দিয়ে দিলেন। হুজুরের ঠিকানা দিয়ে কবিরাজ বললেন, জমিদার বাবু, আমি যে হুজুরের ঠিকানা দিলাম উনি একজন ইমাম, ওনাকে দেখে কিন্তু খুবই সাধারণ মানুষ মনে হবে, উনি কোথাও যেতে চায় না, আপনি ওনাকে জোরাজোরি করলে উনি
আশা করি রাজি হবে। কবিরাজের কথা জমিদার বাবুর ঠিকানা নিয়ে চলে গেলেন হুজুরের কাছে। হুজুরের কাছে যাবার পর জমিদার দেখলেন সে হুজুর কৃষকদের মতো তার জমিতে কাজ করছেন। এরকম অবস্থায় দেখে জমিদার তার পরিচয় দিলেন। জমিদারের পরিচয় শুনে হুজুর সালাম দিয়ে বললেন, আপনি আমার কথা কার কাছে শুনেছেন জমিদার বাবু? তখন জমিদার সব ঘটনা খুলে বললেন। সব শুনে হুজুর বললেন, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু জমিদার বাবু আমি তো কোথাও যাই না। হুজুরের কথায় জমিদার কোনো উপায় না পেয়ে হুজুরকে বিশেষভাবে অনুরোধ করতে লাগলেন, এমনকি হুজুরের পায়ে পর্যন্ত পড়তে চাইলেন। জমিদার ওই হুজুরের পায়ে পড়তে চাইলে হুজুর জমিদারের সমস্যা বুঝতে পারলেন। হুজুর জমিদারের সম্মানের কথা ভেবে রাজি হলেন ওনার গ্রামে যাবার জন্য। হুজুর রাজি হয়ে বললেন, জমিদার বাবু আমি আপনাদের গ্রামে যাব, তবে আজকে না, কালকে শুক্রবার, কাল যাব আপনার গ্রামে। হুজুরের কথায় জমিদার বাবু আর জোরাজুরি না করে রাজি হয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে এই ঘটনার রাতে গ্রামের সকলকে সবথেকে বড় ভয়ের ঘটনা ঘটল। সে রাতে গ্রামে মারা গেল একসাথে 7 জনের মধ্যে বৃদ্ধ যুবক এরকম বয়সের সবাই ছিলেন। 7 জন মারা যাওয়ায় সবার কান্নাকাটি শুরু করে। কান্নায় ভেঙে পড়ে পুরো গ্রাম। সবাই মারা যাবার পর কষ্ট হলেও সবাইকে মাটি দেয়া হয়। মাটি দেওয়ার শেষে সবাই একসাথে বসে হুজুরের জন্য অপেক্ষা করতে থাকি। এদিকে সেদিন বিকেলে গ্রামে আসে হুজুর। হুজুর আসে জমিদার বাবু সহ গ্রামের সবাই বলেন, হুজুর আপনি আসছেন, আমাদের গ্রামের অনেকেই মারা গেছে, গতকাল রাতে 7 জন মারা গেছে, আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। সবার কথা হুজুর বলেন, আপনারা একটু শান্ত হন, আমাকে পুরো বিষয়টা দেখতে দিন। এ বলে হুজুর বলেন, জমিদার বাবু আমি আজকে রাতে আপনাদের গ্রামে থাকবো, রাতে ঘুমাবো না, আপনাদের গ্রামে ঘুরে দেখব। হুজুরের কথা জমিদার বাবু বললেন, হুজুর দয়া করে সব বলবেন না, আপনার মতো আরো তান্ত্রিক বা কবিরাজ এসে এরকম কথা বলেছিল, ওরা রাতে গ্রামে ও বট গাছের কাছে থাকছিল, কিন্তু পরের দিন ওদের লাশ পাওয়া যায়। সব মতো আপনি গ্রামে থাকলে আপনারও তো একটা ক্ষতি হতে পারে। হুজুর আমাদের যা হবার হোক, আমরা চাই না আমাদের জন্য আপনার কোনো ক্ষতি হোক। আপনি গ্রামে থাকতে চান ভালো কথা, আমাদের 2 জন লোক দেই, ওদের সাথে নিয়ে গ্রামে রাতের বেলা থাকুন। জমিদার কথায় হুজুর বললেন, না আমি একা থাকবো আপনাদের গ্রামে, জন্ম মৃত্যু মহান আল্লাহ তাআলার হাতে, আল্লাহর রহমতে আমার কিছুই থাকবে হবে না, আপনি কোনো চিন্তা করবেন না, আজ রাতে পুরো গ্রামে ঘুরে বেড়াবো আমি। আপনারা মনোযোগ দিয়ে একটা কথা শুনুন, কেউ রাতে বাইরে বের হবেন না, কেউ কারোর নাম ধরে ডাকলেও বের হবেন না। যখন কেউ অনেকবার ডাকবে তখন আগে দরজা বা জানলার ফাঁকা দিয়ে দেখবেন সে কে, তারপর ঘর থেকে একটু কথা বলবেন, তারপর দরজা খুলবেন। হুজুরের কথায় গ্রামবাসী সবাই রাজি হলেন। তখন জমিদার বললেন, হুজুর চলুন আমার বাড়িতে চলুন, রাতে আমরা এখানে খাওয়া দাওয়া করে আবার আসবেন। জমিদার কথায় হুজুর রাজি হলে জমিদার হুজুরকে নিয়ে চলে গেলেন জমিদার বাড়িতে। জমিদার বাড়িতে যাবার পর সেখানে কিছুক্ষণ আরাম করলেন। এরপর রাত হলে নামাজ পড়ে হুজুর খাবার খেয়ে নিলেন। খাবার শেষে হুজুর জমিদারকে বললেন, জমিদার বাবু আপনি দরজা লাগিয়ে ঘুমান, আমি চললাম। কথাটা বলে হুজুর জমিদার বাড়ি থেকে বেরিয়ে শুরুতে ওই বট গাছের কাছে আসে। ওখানে আসার পর সেখানে কিছুক্ষণ বসে থাকে। এভাবে আস্তে আস্তে রাত গভীর হয়। রাত গভীর হলে হুজুর গ্রামে ঘুরতে থাকে আর দেখা করে সে গ্রামের মেয়ে সোনালীর সাথে। সোনালী নামে মেয়েটার কথা মনে আছে কি আপনাদের? সবুজের যখন বেঁচে ছিল তখন সোনালী সবুজের সাথে মাঝে মধ্যে কথা বলতো, সেই সোনালী মেয়েটা নামে মেয়েটার কথা বলছি। তো হুজুর সোনালীর সাথে দেখা করায় সোনালী অবাক হয়ে বললেন, হুজুর আপনি আমার সাথে দেখা করলেন, আমার সাথে কি কথা বলবেন? তখন হুজুর বললেন, তোমার সাথে জরুরি কথা বলবো, তুমি একটু বাইরে আসো, আমি কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না। হুজুরের কথা অনুরোধে সোনালী শুরুতে যেতে না চাইলেও পরে হুজুরের সাথে বাইরেও যায়। হুজুর সোনালীকে নিয়ে চলে যায় সেই বট গাছের কাছে। সেখানে গিয়ে হুজুর বলেন, বসো। তখন সোনালী বসে বললেন, হুজুর গ্রামের এত মানুষ থাকতে আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? আপনি জানেন না এই বট গাছ কতটা ভয়ানক, এখানে সবার ঝুলন্ত লাশ পাওয়া যায়। সোনালীর কথা হুজুর বললেন, তুমি সবই জানো, তুমি এটা জানো গ্রামের এত মানুষের মৃত্যুর কারণ তুমি। কি বলেন হুজুর? আমি আবার কি করলাম? আমাকে এসব কি বলছেন? সোনালী এরকম কথায় হুজুর বললেন, দেখো মা, আমি তোমার বাবার মতো, আমি একজন হুজুর, আমার সাথে একজন জিন থাকেন, উনি আমার বন্ধু জিন। আমি কখনো জিনপুরি ছাড়াতে আগে খোঁজ নিয়ে তারপর কাজ করি। তো তোমাদের গ্রামের জমিদার আমার কাছে অনুরোধ করায় আমি তোমাদের গ্রামে আস্তে করে রাজি হই। আমি জমিদারের কাছে একটা রাত সময় চাই তোমাদের গ্রামে আসার জন্য। আমি সেই রাতে আমার বন্ধু জিনকে দিয়ে গভীর গিয়ে খোঁজ নিতে বলি, তোমাদের এই গ্রামের সমস্যা কি বা কেন গ্রামের মানুষদের এভাবে মারছে।
পরে আমার বন্ধু জেন খোঁজ নিয়ে তোমার কথা আমাকে বলেছে। আমার বন্ধু জেনের কথা অনুযায়ী তুমি সেই মেয়ে যে কিনা কালো জাদুর মাধ্যমে জান্নাতপুরীকে এই গ্রামে আমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছ। তোমার কালো জাদুর কারণে জান্নাতপুরী গ্রামের সবাইকে মেরে ফেলছে। হুজুরের কথা শুনলে অবাক হয়ে গেলেন। তখন হুজুর আবারও বললেন, দেখো মা, কালো জাদু ভালো কাজ না। আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার বাবার মতো। তুমি আমাকে সব ঘটনা খুলে বলো তো, কেন তুমি কালো জাদু করছিলে? হুজুরের কথা এবার সোনালি কান্না করতে থাকে, কান্না ভরা চোখে। হ্যাঁ হুজুর, এটি সত্যি, আমি কালো জাদু করেছি। আমি এই কাজটা করতে চাইনি, কিন্তু আমার রাগ, আমার জেদ, আমার দুঃখ কষ্টের জন্য এটা করেছি। সবুজ নামে যে ছেলেটা ছিল, সে সবুজও আমি এক অপরকে অনেক ভালোবাসতাম। আমাদের ভালোবাসার কথা কেউ জানত না। আমিও সবুজ স্বপ্ন দেখতাম আমাদের বিয়ে হবে, ছোট্ট একটা সংসার হবে, আমাকে বিয়ে করবে। সেই জন্য সবুজ আমাদের জমির ওপর উত্তরপাড়ার জমির দেখাশোনার কাজ নিয়েছিল। ওই জায়গা অনেক ভয়ঙ্কর, যেন সবুজ কাজটা করতে রাজি হয়েছিল। সবুজ উত্তরপাড়ার জমি পাহারা দেওয়ার কাজ করছিল। এরপর তো জমিদার তান্ত্রিককে দিয়ে ওখানকার জিনদের দূরে পাঠিয়ে দিয়েছিল। ওখানকার জিনরা চলে যাবার পর জমিদার আমার ভালোবাসা সবুজকে জমিদার বাড়িতে কাজ দেন। জমিদার বাড়িতে কাজ দেওয়ার পর সবুজ ভালোভাবে ওখানে কাজ করছিল। সবুজ জমিদার বাবুর বাড়িতে কাজ করার সময় একটা ঘটনা ঘটে। জমিদার তার মনে করে তার মেয়েও সবুজ এক অপরকে ভালোবাসে। সবুজ তার মেয়ে ঝিনুককে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু এটা মিথ্যা। সবুজ শুধু আমাকে ভালোবাসে। আসল ঘটনা হলো জমিদারের মেয়ে ঝিনুক আমাদের গ্রামের অয়ন নামে একটা ছেলেকে ভালোবাসত। জমিদারের মেয়ে চাইছিল রাতের অন্ধকারে সে পালিয়ে যাবে সে অয়ন নামে ছেলেটার সাথে। তাই জমিদারের মেয়ে সবুজকে বলেন ওকে যেন পালাতে সাহায্য করে। জমিদারের মেয়ের অনুরোধে সবুজ রাজি হয়। তখন এক রাতে জমিদারের মেয়ে ঝিনুককে পালাতে সবুজ সাহায্য করতে গিয়ে জমিদার ও তার লোকেদের কাছে ধরা খায়। সবুজ ও জমিদারের মেয়ে জমিদারের কাছে ধরা খাওয়ায় জমিদার শুরুতে ভাবছিল সবুজ ও তার মেয়ে একে অপরকে ভালোবাসে, কিন্তু পরে যখন জমিদার বুঝতে পারে তার মেয়ে সবুজ কিনা গ্রামের সাধারণ অয়ন নামে একটা ছেলেকে ভালোবাসে, তখন নিজের মান সম্মান ও নিজের মেয়ের সম্মান বাঁচাতে সবুজকে ফাঁসিয়ে দেন। জমিদার বিচার বসান গ্রামে। সে বিচারে গ্রামের অনেকে ভুল বুঝে সবুজকে দোষ দিতে থাকে। এদিকে তখন জমিদার সবুজকে আটকে রেখে অত্যাচার করতে থাকে। সবুজ যেন তার মেয়ে অয়নের ভালোবাসার কথা কাউকে বলতে না পারে, তাই এক রাতে তাকে মারতে মারতে সবুজকে একেবারে মেরে ফেলে। সবুজকে পিটিয়ে মেরে ফেলার পর জমিদার তার লোকেদের দিয়ে বটগাছে সবুজের লাশ ঝুলিয়ে দেন। এদিকে পরের দিন সবুজের লাশ ঝুলন্ত অবস্থায় দেখলে জমিদার বলেন সবুজ ফাঁসি দিয়ে মারা গেছে। শুধু তাই না হুজুর, সবুজ মারা যাবার পর ওর অসুস্থ মা বাবা জমিদারকে পুলিশের ভয় দেখালে জমিদার সবুজের অসুস্থ মা বাবাকেও রাতের অন্ধকারে মেরে ফেলে। কথাটা বলে আর চোখে অজরে কান্না করতে থাকে সোনালির এসব কথায় হুজুরের চোখেও পানি চলে আসছিল। জমিদার এত খারাপ। এদিকে তখন সোনালি কান্না করে চোখ মুছতে মুছতে বলল, সবুজ ওর মা বাবাকে জমিদার মেরেছে, এটা আমি শুরুতে জানতাম না। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে আমি একজন তান্ত্রিকের কাছে যাই। সে তান্ত্রিকের কাছে গিয়ে আমি সব ঘটনা জানতে পারি। সব জেনে আমি জমিদারের উপর প্রতিশোধ নেবার চিন্তা করি। শুধু জমিদার না, গ্রামের যারা যারা সবুজের বিচারের দিন সবুজকে দোষারোপ করছিল সবার উপর প্রতিশোধ নেবার চিন্তা করি। আমি জানি জমিদারের সাথে আমি পারবো না। আমি জমিদারের বিচার চাইতে গেলে কেউ ওনার বিচার করবে না। আমি পুলিশের কাছে গেলেও কোনো লাভ হবে না, এসবে কোনো লাভ হবে না। তাই আমি তান্ত্রিককে বলি কালো জাদু করে যেন জমিদারের বংশ নির্বংশ করে দেয়া হয়। আমার কথায় তান্ত্রিক রাজি হন, বিনিময়ে কিছু মোহর চান আমার কাছে। আমি কষ্ট করে হলেও সেই মোহর ওনাকে দিই। তখন এক আমাবস্যার রাতে তান্ত্রিক কালো জাদু করে একটা ভয়ঙ্কর পরীকে আমন্ত্রণ জানান। এরপর কিছু ঘটনা ঘটে, যেটা আপনাকে বলছি না। তান্ত্রিক পরীকে আমন্ত্রণ জানানোর পর থেকে সে জান্নাতপুরী সবার পেছনে লাগে, আর সবুজ হত্যার পেছনে যারা যারা দায়ী সবাইকে হত্যা করতে থাকে। সোনালির কথা হুজুর বলেন, তুমি প্রতিশোধ নিতে যা করেছো এটা ঠিক না। কেউ অন্যায় ও পাপ করলে সেটা শাস্তি সে পাবে, আল্লাহ তার বিচার করবেন। তুমি না জেনে কালো জাদুর পথ বেছে নিয়েছো। আমি তোমার কথা গ্রামের কাউকে বলবো না। তুমি যে কালো জাদু করেছো, তুমি শুধু আল্লাহর কাছে তওবা করো, আর কখনো কালো জাদুর মতো পাপ কাজ করবা না। হুজুরের কথায় সোনালি তার ভুল বুঝতে পেরে হুজুরকে বলেন, ঠিক আছে হুজুর, তাই হবে, আমি এখন বাড়িতে যাই। সোনালির কথায় হুজুর সোনালিকে বাড়িতে রেখে আবার এই বটগাছের নিচে আসলেন। বটগাছের কাছে এসে দোয়া পড়ছে এমন সময় হুজুর ফিল করলেন তার পেছনে কেউ এসে দাঁড়ালেন। পেছনে কাউকে অনুভব করায় হুজুর বললেন, আমি আপনার অপেক্ষায় ছিলাম জান্নাতপুরী।
আপনার সাথে কথা বলার ছিল। পেছনে না থেকে হুজুর বুঝতে পারছেন ওনার পেছনে জান্নাতপুরি দাঁড়িয়ে। এদিকে হুজুরের কথার জবাবে জান্নাতপুরি বললেন, আপনি গ্রামে আসছেন, আপনি না চাইলেও আমি আপনার সাথে কথা বলতাম। জান্নাতপুরির কথায় হুজুর জান্নাতপুরির দিকে তাকিয়ে মাথাটা নিচু করে বললেন, এই হত্যাকাণ্ড আর কতদিন চলবে? হুজুরের কথার জবাবে জান্নাতপুরি বললেন, যতদিন না আসল অপরাধী মারা যায়, যতদিন না ওই নরপিশার জমিদারকে হত্যা না করি। জান্নাতপুরির কথায় হুজুর বললেন, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আমি তো জানি আপনি অনেক শক্তিশালী একটা পরী, এতটা শক্তিশালী পরীকে তো কালোজাদুর মাধ্যমে কারো কাছে পাঠানো যায় না, আপনি কিভাবে আসলেন? হুজুরের কথার জবাবে জান্নাতপুরি বললেন, আপনি ঠিক বলেছেন, আমাকে কেউ হাজির করতে পারে না, আমাকে হাজির করার একটা আমল আছে, সে আমল সঠিকভাবে করলে আমি হাজির হই। সোনালী নামে মেয়েটা প্রতিশোধ নিতে তান্ত্রিকের কাছে অনুরোধ করার পর সেই তান্ত্রিক সোনালীকে বলে, ঠিক আছে, আমি একজন শক্তিশালী পরীকে আমন্ত্রণ জানিয়ে ওর সাথে চুক্তি করব। এই বলে সেই তান্ত্রিক আমাকে হাজির করার চেষ্টা করে। তান্ত্রিক আমাকে হাজির করতে গিয়ে ভুল করে বসে যাওয়ার ফলে আমি হাজির হয়ে রেগে তান্ত্রিককে সেখানে মেরে ফেলি। তান্ত্রিককে মেরে ফেলার পর পাশে তাকিয়ে দেখি সোনালী মেয়েটা ভয়ে কাঁপছে। তখন আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলেও কান্না করতে থাকে আর সবুজের বিষয় সব খুলে বলে। সব শুনে আমার কেমন জানি মায়া লাগে। তখন আমি সোনালীকে কথা দিই সবুজ ও ওর মা বাবাকে, যারা মেরেছে, যে সবুজের মৃত্যুর জন্য দায়ী, সবাইকে হত্যা করব। আমার কথায় সোনালী নামে মেয়েটা চলে যায়। এরপর আমি আমার কথা রাখতে প্রথমে সবুজের রূপে অনেককে দেখা দিই, যেন গ্রামের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। এভাবে যেতে থাকে দিন। এর মাঝে জমিদার ও গ্রামবাসী মিলে তান্ত্রিক ও কবিরাজ নিয়ে আসে, কিন্তু ওরা তো আমার কাছে তুচ্ছ। ওরা গ্রামে আসে, আমি ওদের মেরে ফেলি। আপনি ভালো মানুষ, তো আপনার কোনো ক্ষতি করিনি আর করব না। হুজুর, আপনি আমার শক্তির বিষয় নিশ্চয় জানেন। আপনি এটাও জানেন আমি খারাপ না। আমার কাজ শেষ হলে আমি ঠিকই এই গ্রাম ছেড়ে চলে যাব। আপনি দয়া করে আমার মাঝে বাধা হয়ে দাঁড়াবেন না, আর বাধা হয়ে দাঁড়ালেও আমি আমার কাজ করবই। কথাটা বলে জান্নাতপুরি সেখান থেকে চলে গেলেন। জান্নাতপুরে চলে যাবার পর হুজুর সেখানে আর দেরি না করে রাতের বেলায় চলে আসলেন নিজের বাড়িতে। হুজুর বাড়িতে আসার কারণ, জমিদার অনেক খারাপ মানুষ, ওনাকে সাহায্য করবেন এটার জন্য। হুজুর বাড়িতে আসার ওদিকে রাত পেরিয়ে সকাল হয়। সকাল হলে জমিদার সহ গ্রামবাসী সবাই সে বট গাছের কাছে এসে দেখেন সেখানে কেউ নেই। হুজুরকে ওখানে না দেখে জমিদার সহ সবাই ভাবে আগে তান্ত্রিকের মতো হয়তো হুজুরকেও মেরে ফেলেছে সেই জান্নাতপুরি, কিন্তু হুজুরের লাশ কোথায়? এইভাবে জমিদার ও গ্রামের সবাই গ্রামের সবখানে খুঁজতে থাকে, কিন্তু হুজুরকে কোথাও খুঁজে পান না। হুজুরকে কোথাও না পেয়ে জমিদার কিছু লোক নিয়ে চলে যায় হুজুরের বাড়িতে। হুজুরের বাড়িতে যাওয়ার পর দেখে হুজুর ঠিকই বসে আছেন। হুজুরকে দেখে জমিদার বলেন, আরে হুজুর, আপনি এখানে বসে আছেন? আপনার জন্য আমাদের চিন্তা হচ্ছিল, আমরা তো ভাবছি আপনি মারা গেছেন। আপনি বাড়িতে কেন? আপনার না রাতের বেলা ঘোরাঘুরি করার কথা? জমিদারের এমন কথা হুজুর বললেন, জমিদার বাবু কিছু মনে করবেন না, আমি রাতের বেলা আপনাদের গ্রামে ছিলাম, আমি গ্রাম থেকে সব জেনেছি, আমি আপনার সাহায্য করতে পারবো না, আপনি যা করেছেন তার শাস্তি আপনি পাবেন। হুজুরের কথা জমিদার বলেন, মানে কি? আমি আবার কি করেছি? আমি তো কিছু করি না, আপনি কি সব বলেন? তখন হুজুর আবারও বলেন, আমি কি বলি কেউ না বুঝলে আপনি বুঝতে পারছেন। নিজের ক্ষমতা কাজে লাগিয়ে আপনি যে অপরাধ করেছেন এখন সে ফল ভোগ করছেন। আপনার ভুলের ও অন্যায়ের কাজের জন্য আপনার পরিবারের সবাইকে হারিয়েছেন, সব দোষ আপনার। হুজুরের কথায় জমিদার সাথে আসা গ্রামের কয়েকজন বলেন, জমিদার বাবু, হুজুর এসব কি বলে? আপনার দোষ মানে কি? আপনি কি করেছেন? তখন জমিদার রেগে বলেন, আমি কিছু করিনি, হুজুর কিসব উল্টাপাল্টা কথা বলছে। দেখেন হুজুর, আপনি ভয়ে আমাদের গ্রাম ছেড়ে পালিয়ে আসছেন, এটা কেন বলছেন না? কেন বলছেন না জান্নাতপুরীর সাথে আপনি শোক দিতে পারবেন না? আপনি পালিয়ে এসে এখন আমাকে দোষারোপ করছেন। আপনাকে আমাদের লাগবে না, আমি অন্য একজন হুজুরের খোঁজ করব। এই বলে জমিদার বাবু রেগে সেখান থেকে চলে গেলেন। জমিদার গ্রামে ফিরে এসে সেই দিনই চিঠি লিখে কয়েকজন জমিদারের উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। জমিদার বাকি জমিদারের কাছে সাহায্য চাওয়ার জন্য চিঠি দিচ্ছেন। জমিদারের চিঠি পেয়ে অন্য জমিদাররা তাদের পরিচিত তান্ত্রিকদের পাঠিয়ে দিলেন এই জমিদারের কাছে। একদিন পর একজন না, দুজন না, মোট 4 জন তান্ত্রিক আসলেন জমিদারের কাছে। জমিদারের কাছে আসে জমিদার একটু ভরসা পেয়ে 4 জন তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন, আমাদের গ্রামে আপনাদের স্বাগতম, আমি আপনাদের কাছে বিপদ পড়ে সাহায্য চাইতে আসছি। গ্রামের অবস্থা ভালো না, একে একে অনেকে মারা গেছেন জান্নাতপুরীর হাতে। জান্নাতপুরীর কাছে শুধু সাধারণ মানুষ না, তান্ত্রিকও মারা গেছেন। আপনারা 4 জন আসছেন, 4 জন মিলে একসাথে জান্নাতপুরীকে বন্দি করুন। যদি জান্নাতপুরীকে বন্দি করতে বা মেরে ফেলতে পারেন তাহলে আপনাদের অনেক বড় মাপের উপহার দেওয়া হবে।
এখন আপনারা নিজেদের কথা বলে দেখুন কি কি লাগবে, যা লাগে লাগুক আমি দিব। জমিদারের কথায় তান্ত্রিক চারজন বলল, আপনি কোনো চিন্তা করবেন না জমিদার বাবু, আমরা দেখি কি করা যায়। এই বলে চারজন তান্ত্রিক বসে পড়লেন। ওরা বসে নিজেদের মধ্যে কথা বলে জমিদার বাবুকে বললেন, জমিদার বাবু, আমাদের 4টা কালো রঙের ছাগল লাগবে, শুধু ছাগল না 4টা লাল রঙের মুরগিও লাগবে। আমরা এগুলো বলি দিয়ে 4জন শক্তিশালী পিশাচ জিনকে আমন্ত্রণ জানাবো, পরে ওই 4জন পিশাচ জিন জান্নাতপুরীকে ধরে মেরে ফেলবে। তান্ত্রিকের কথায় জমিদার বাবু খুব খুশি মনে রাজি হয়ে গেলেন আর তার লোকেদের বলেন ছাগল ও মুরগি রেডি করতে। জমিদারের আদেশে তার লোকেরা তাই করলেন। সেদিন সন্ধ্যা হবার আগে 4টা ছাগল ও 4টা মুরগি রেডি করে তান্ত্রিকদের দিলেন। তান্ত্রিকদের সব দেয়ায় তান্ত্রিক বললেন, জমিদার বাবু, আপনি শুধু আমাদের সাথে থাকুন আর গ্রামবাসী সবাইকে বলুন সবাই যেন ঘরে দরজা লাগানো অবস্থায় থাকে। তান্ত্রিকের কথা মতো জমিদার সবার মাঝে ঘোষণা করে দিলেন। ঘোষণা করে দেয়ায় জমিদার শুনে ঘোষণা শুনে সবাই যে যার মতো বাড়ি থেকে দরজা লাগিয়ে ঘরে বসে রইলেন। এদিকে রাত হলে তান্ত্রিক 4জন জমিদারকে নিয়ে গেলেন সেই বটগাছের কাছে। সেখানে গিয়ে তান্ত্রিক 4জন বটগাছের কাছে একটা জায়গায় গোল করে বৃত্ত করে এঁকে বসে 4জন 4টা আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে সামনে একটা করে পাত্র রেখে 4টা ছাগল ও 4টা মুরগি বলি দিয়ে সেটা রক্ত পাত্রে নিয়ে 4জন একসাথে মন্ত্র পড়তে লাগলেন। এদিকে জমিদার পাশে বসে ওদের কাহিনী দেখছে। এভাবে কিছুক্ষণ চলে যাবার পর হঠাৎ চারিদিকে ঘন অন্ধকার হয়ে দমকা বাতাস তান্ত্রিকের সামনে কুণ্ডুলি চালানো আগুন নিভে গেল। আর সেখানে এসে হাজির হলেন 4জন পিশাচ জিন। সেই পিশাচ জিন 4জন হাজির হওয়ায় তান্ত্রিক 4জন পাত্রে ছাগল ও মুরগির রক্তগুলো পিশাচ জিনদের দিয়ে বললেন, এই ছোট্ট উপহার গ্রহণ করুন আর আমাদের খুশি করুন। তান্ত্রিকের এমন কথায় সেই পিশাচ জিন 4জন রক্তগুলো খেয়ে বললেন, কি করতে হবে বল। তখন তান্ত্রিক 4জন বললেন, জান্নাতপুরীকে এখানে ধরে নিয়ে আসুন। তান্ত্রিকের কথায় জিন 4জন চলে গেলেন, জান্নাতপুরীকে ধরে নিয়ে আসলেন। জান্নাতপুরীকে ধরে নিয়ে আসার পর 4জন জিন জান্নাতপুরীর চারিদিকে দাঁড়িয়ে রইলেন। তখন তান্ত্রিকদের মধ্যে একজন জমিদার বাবুকে বললেন, জমিদার বাবু, জান্নাতপুরীকে ধরে নিয়ে আসছি, আপনি অনুমতি দিলে ওকে শেষ করে দেই। তান্ত্রিকের কথায় জমিদার সামনে এসে জান্নাতপুরীকে বললেন, জান্নাতপুরী, অনেক হত্যা করেছিস, তুই আমার পরিবারের কাউকে হত্যা করা বাকি রাখিসনি। শুধু আমার পরিবার না, গ্রামবাসীর অনেককে তুই হত্যা করেছিস। এখন কোথায় যাবি, কোথায় পালাবি এখন? জমিদারের কথায় জান্নাতপুরী মুচকি এসে বললেন, জমিদার, আমাকে নিয়ে চিন্তা না করে তুই নিজের চিন্তা কর, তুই কোথায় পালাবি? তুই কি ভাবছিস এই সামান্য জিনেরা ও তান্ত্রিকরা আমরা কিছু করতে পারবে? পারবে না। তুই শুধু চোখ বন্ধ করার খোল, এর মাঝে একটা জিনকে মেরে ফেলবো। কথাটা বলে জান্নাত এক মুহূর্তে একটা জিনকে মেরে ফেললেন। এদিকে তখন বাকি 3টা জিন রেগে জান্নাতপুরীর সাথে যুদ্ধ করতে লাগলেন। বেশ কিছুক্ষণ ওদের মাঝে যুদ্ধ চলার পর জান্নাতপুরী বাকি 3টা পিশাচ জিনকে সেখানে মেরে ফেললেন। শক্তিশালী 4জন জিনকে মেরে ফেলায় তান্ত্রিক 4জন ভয়ে উঠে দাঁড়িয়ে সেখান থেকে পালাতে গেলে জান্নাতপুরী এক এক করে 4জন পিশাচ জিনকে সেখানে মেরে ফেললেন। সবাই মারা যাওয়ার পর জমিদার ভয়ে কাঁপতে লাগলেন আর বলতে লাগলেন, আমাকে কিছু করো না, আমাকে ছেড়ে দাও। জমিদারের কথাও ভয় পাবার কারণে জান্নাতপুরী হেসে বললেন, জমিদার, তোকে এত সহজে মারবো না, তোকে মারবো তিলে তিলে। এই বলে একটা থাপ্পড় দিয়ে চলে যায় জান্নাতপুরী। জান্নাতপুরী চলে যাবার পর জমিদার বাড়িতে চলে যায়। জমিদার বাড়িতে যাবার পর পরের দিন সকালে আবারও সে হুজুরের কাছে যায়। সেখানে যাবার পর হুজুরের কাছে মাফ চাইতে থাকে আর বলতে থাকে, আমাকে মাফ করে দিন, আসলে আমি দোষী, আমি সবুজ ও সবুজের মা বাবাকে হত্যা করেছি, আমাকে বাঁচান হুজুর, দয়া করুন। জমিদারের অনুরোধে হুজুর বলেন, জমিদার বাবা, আপনি জান্নাতপুরী বিষয় জানেন না তাই এমন বলছেন। আমার সাথে একজন জিন বন্ধু থাকে, ওনার বয়স 500 বছর আর জান্নাতপুরীর বয়স 1000 বছর। জান্নাতপুরীর শক্তির কাছে বাকি জিনপুরীরা কিছু না। আমার সাথে থাকা জিন ও জান্নাতপুরীকে দেখে ভয় পায়। আপনি বাড়িতে চলে যান, আমি দেখি জান্নাতপুরীকে বুঝে বলতে পারি কিনা। হুজুরের কথায় জমিদার চলে যায়। জমিদার বাড়িতে যাবার পর পাগলের মতো আচরণ করতে শুরু করে। এদিকে সেই রাতে হুজুর জান্নাতপুরীর সাথে কথা বলে, কিন্তু এতে কোনো লাভ হয় না। জান্নাতপুরী বলে, আমি 2 দিন পরে এমনি চলে যাব। কথাটা বলে জান্নাতপুরী হুজুরের কাছ থেকে চলে যায়। ওদিকে জমিদার পাগলের মতো পাগলামি করতে করতে গ্রামে ঘোরাঘুরি করে। এভাবে 2 দিন গেলে জমিদার বাবুর ঝুলন্ত লাশ সবাই ওই বট গাছে দেখতে পায়। জমিদার বাবু মারা যাওয়ায় জান্নাতপুরী চলে যায় সেই গ্রাম থেকে। এরপর আর কারোর সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটে না।
প্রিয় লিসেনার, কেমন লাগলো আজকে সুন্দর রহস্যময় গল্পটা? সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম রহস্যময় সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।